সেইখানে কিন্তু এই যে বর্ণ প্রথাটা অতটা উগ্র ছিল না, অতটা তীব্র ছিল না, যেটা পশ্চিমবাংলায় বা ভারতের আরও উত্তর ভারতে এসব জায়গায় যেভাবে আপনি কঠিন রকম মানে ব্রাহ্মণ্যতন্ত্র দেখা যেত, সেই রকম কিছু আমাদের অঞ্চলে অতটা তীব্রভাবে ছিল না। এটার একটা সহজ প্রমাণ হচ্ছে আপনি দেখবেন যে এখানে চমৎকার পরিসংখ্যান ডেভিডদা আমাদের জানাবে। তো এখানে যেটা ছিল যে ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে, অল্প কিছু বৈশ্য পাওয়া যাচ্ছে, আর সব হচ্ছে শূদ্র এবং নমশূদ্র। তার মানে যে চার বর্ণের, যেটা বৈদিক ধর্মের যে চারটা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং তার বাইরে সবাই হচ্ছে হরিজন, এই কাঠামোটা এখানে বেশি জোরদার ছিল না, কারণ এখানে ব্রাহ্মণদের আমদানি করতে হয়েছিল। এই অঞ্চলে যেহেতু কৈবর্ত, সাঁওতাল, মুন্ডা, আদিবাসী, যাদেরকে আমরা আজকে আদিবাসী বলছি, সত্যিকার আদিবাসী আসলে পাহাড়ের চেয়ে অনেক বেশি পাওয়া যাবে সমতলে। পাহাড়ের আদিবাসী যাদেরকে বলা হচ্ছে তারা অনেকটাই বার্মা থেকে এক ধরনের মাইগ্রেট করে আসা। বাঙালিরা যখন পাহাড়ে গেছে তারাও বর্মী শাসকদের অত্যাচারে তারা আরাকান পাহাড় দিয়ে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এসেছে, নাহলে তো কুয়াকাটা আপনার রাখেন থাকার কোনো কারণ ছিল না। কিন্তু তারপরেও আমরা খুবই প্রশ্নবিদ্ধ উপায়ে এদেরকে আদিবাসী বলছি, যেটা আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন। তো মূলত এই যে কৃষক, জেলে, তাঁতি, এই যে সমাজ, এই সমাজের মধ্যে এই সমাজটাই ছিল এদেশের মূল জনগোষ্ঠী। এর উপর যেমন বাইরে থেকে আমাদের ধর্মপ্রচার করে এসেছেন, তেমনি ব্রাহ্মণদেরও কিন্তু আনা হয়েছিল বাইরে থেকে, উত্তর ভারত থেকে, কাশ্মীর থেকে। আমরা যে লক্ষণ সেনের কথা বলি, লক্ষণ সেন তো এই ভূখণ্ডের মানুষ ছিলেন না। বা যারা রাজা পরশুরামের যে গল্প, মস্তানের যে গল্প, সেখানেও দেখা যাবে যে কাশ্মীরিরা এসে, কাশ্মীরি ব্রাহ্মণরা এসে স্থানীয় কৈবর্তদের হচ্ছে উচ্ছেদ করছে। তো তার মানে আমরা একটা জনজাতির দেশ, যাদের প্রধান দুঃখ ছিল, যেটা বললাম যে উদিত দুঃখের দেশ, প্রধান দুঃখটা ছিল যে এদের এই মানুষদেরকে মর্যাদা দেওয়া হতো না, তাদের জমির যে হিস্সা সেটা দেওয়া হতো না। এই যে আজকে আমরা একটা স্লোগানে সবাই খুব বিশ্বাস করি যে লাঙ্গল যার জমি তার, এই স্লোগানটা আমরা বামপন্থীরা ব্যবহার করি, কিন্তু আমরা অনেকে এর যে মূল উৎপত্তি, এই স্লোগানের জনক, তাকে আমরা অস্বীকার করি অথবা ভুলে যাই। সেটা হচ্ছে ফারাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ এবং তার পুত্র পরে দুদু মিয়া। তারাই প্রথম কৃষকের যে লাঙ্গল যার জমি তার, এখন যেটা আমরা বলা হচ্ছে যে জাল যার জলা তার, তো ওই ধারাবাহিকতা থেকে কিন্তু আসলেন যোগেন মণ্ডল। তিনি এই নিম্নবর্ণের, যাদেরকে নিম্নবর্ণে ফেলা হয়েছে, তাদেরকে মর্যাদার জায়গা থেকে আনলেন এবং তিনি বললেন যে আমরা কি কারণে এই যে উচ্চ বর্ণের ব্রাহ্মণদের রক্ষা করার জন্য জীবন দিব, তারা তো আমাদের উপর অত্যাচারী। ফলে তিনি ব্রাহ্মণদের চেয়ে বেশি কাছের মনে করা শুরু করলেন যে সাধারণ দরিদ্র কৃষক, যে হরিজন বা তফসিলি সম্প্রদায় যাদেরকে বলা হতো, যারা হিন্দুদের মধ্যে জনসংখ্যায় সবচেয়ে বেশি। এবং এই অংশের যে নেতৃত্ব, আমরা ওই সময় দুইটা ঘটনা দেখব। আমরা যে আজকে বাংলাদেশ পন্থা বলছি, যে বাংলাদেশ পন্থায় ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী বিভাজন থাকবে না, আমাদেরকে আমাদের মাটির পরিচয়ে, আমাদের যে জান ও জবান, আমাদের যে কৃষ্টি, আমাদের যে ভাষা, মুখের ভাষা, তার পরিচয়ে পরিচিত হব। আমাদের মধ্যে এই ভেদাভেদ থাকবে না। আমাদের মধ্যে যে মুক্তির সংগ্রাম, সেই পলাশী থেকে তিতুমির হয়ে, ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়ে, ৭১ হয়ে এই পর্যন্ত চলমান, সেই পুরো সংগ্রামকে আমরা ধারণ করব। আপনি দেখবেন যে আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, তার সংগ্রাম ৫২ সাল থেকে শুরু হয়, ৭১ই শেষ হয়ে যায়, এবং তারপরে এই সংগ্রামের নেতৃত্ব দেয় হচ্ছে প্রবাসী ভারতীয়রা। মানে বাংলাদেশ তাদের সংগ্রামের মূল ক্ষেত্র না, এবং সংগ্রামের সীমাটা মাত্র ৫২ থেকে ৭১, ২৪ বছর। অথচ আপনি যদি আমাদের জাতীয় মুক্তির সংগ্রাম আমরা আলোচনা করি, তাহলে তার সূত্রপাত আপনার করতে হবে ওই সময় থেকে, যেদিন পলাশীতে একটা মীর জাফরের এবং রাজা রাজবল্লভদের এবং ক্লাইভদের, এই যে তিনটা গোষ্ঠী, মুসলিম অভিজাত, হিন্দু জমিদার রাজা জগৎ শেঠ রাজবল্লভ তারা, এবং বিদেশি বেনিয়া লর্ড ক্লাইভ, এই তিন শত্রু মিলে যারা বাংলাদেশের এই অঞ্চলের ভূখণ্ডকে পরাধীন করে তুলল,
সেইখান থেকে আমাদের আসলে স্বাধীনতার লড়াইয়ের শুরু, আমাদের মুক্তির লড়াইয়ের শুরু। তারপরে ইংরেজের 111 বছরে 118টা কৃষক বিদ্রোহ হয়েছে, যে বিদ্রোহের একটা বড় অংশই কিন্তু এই হিন্দু মুসলমান চাষি কৃষক তারা একযোগে করেছে। এখানে সাঁওতাল বিদ্রোহ হয়েছে, ফকির সন্ন্যাসী বিদ্রোহ কারা? তারা ফকির সন্ন্যাসীরা তো হচ্ছেন সেই যে পলাশীর যুদ্ধে ছত্রভঙ্গ হয়ে যাওয়া আমাদের যে সৈন্যবাহিনী, তারাই উত্তরবঙ্গের দিনাজপুরে, গাজীপুরে বিভিন্ন অঞ্চলে গিয়ে গেরিলা লড়াই জারি রাখেন, লড়াইটা বন্ধ করেন না। এবং স্থানীয় জনগণ যাদের সঙ্গে যোগ দিলেন হচ্ছে নাটোরের সেই দিনাজপুর অঞ্চলের জমিদার দেবী চৌধুরানী। ফলে এই যে ফকির ও সন্ন্যাসী ভবানী পাঠক, ফকির মজনু শাহ এবং রানী ভবানী, এই যে তিনের ঐক্য, ওটাই তো বাংলাদেশ পন্থা। এবং এই ঐক্যটাই কিন্তু যতবার আমাদের হয়েছে ততবার আমরা জিতেছি। আমাদেরকে যখন ভাগ করা গেছে তখন আমরা হেরেছি। তাহলে কার বিরুদ্ধে লড়াইটা ছিল? এই লড়াইটা ছিল একটা দিকে আমরা বলছি যে ইংরেজ ঔপনিবেশিক শক্তি, বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি। কিন্তু তারা তো নিজেরা একা শাসন করেনি, তারা এখানে একটা জমিদার তন্ত্র তৈরি করেছিল, তারা একটা মধ্যস্বত্বভোগী খাজনাভোগী একটা বাবু কালচার তৈরি করেছিল, যারা নিজেদেরকে শিক্ষিত মনে করত এবং বলতো যে মানে গতরের কাজ, পরিশ্রম করা, চাষাবাদ করা, মাটিতে হাত দেওয়া হচ্ছে তাদের জন্য অসম্মানের কাজ। যারা বলছে যে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, সেই জননী জন্মভূমির মাটিতে চাষবাদ করাটা অসম্মানের কাজ, এই কেমন দেশপ্রেম? ফলে যারা এই কৃষক বা যারা জেলে যারা কায়িক শ্রম দেয়, গায়ে গতরে খাটে, তারা হচ্ছে ছোট লোক। আর ভদ্রলোক হচ্ছে যারা খাজনা খায়, এই মানুষের শ্রমের খাজনা খায়, তারা হচ্ছে ভদ্রলোক, বাবুলোক। এই বাবুলোকেরা হচ্ছে যখন দেখলো 1872-এর দিকে যে প্রথম আদমশুমারি, যখন তারা আবিষ্কার করলো যে আরে এই ভূখণ্ডে তো আমরা যারা উচ্চ বর্ণের তারা মাত্র ভগ্নাংশ 1-2% এবং সংখ্যা যদি বলি মুসলমান পরিচয়ে যারা, তারা তো সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। তখন থেকে তারা যে রাজনীতিটা শুরু করলো সেটা হচ্ছে ভদ্রলোক রাজনীতি, যে রাজনীতির মূল লক্ষ্যটা হচ্ছে, শত্রু হচ্ছে এই মুসলমান জনগোষ্ঠী, যাকে আমরা বলছি সাম্প্রদায়িক রাজনীতি, যে এই সংখ্যাগরিষ্ঠদেরকে সামনে আগাতে দেওয়া হবে না। তো সংখ্যাগরিষ্ঠতা শুধু মুসলমান হিসেবে না, সংখ্যাগরিষ্ঠ কিন্তু কৃষক হিসেবেও। আপনি যদি নমশূদ্র, তফসিলি জাতি, জনজাতি তাদেরকে তারা এবং মুসলমান চাষাভূষা তাদেরকে এক করেন, তাহলে তারাই 90 ভাগের মতো মানুষ। এই 90 ভাগের বিরুদ্ধে তারা একটা সাম্প্রদায়িক রাজনীতি শুরু করলো, যেটা হচ্ছে প্রথম RSS জন্ম। প্রথমে ছিল গোরক্ষা, মানে গরুকে রক্ষা করা সমিতি, গোরক্ষা সমিতি। এই মানে গরু জবাই করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না, এই নিয়ে অনেক দাঙ্গা হয়েছে। তারপরে আসলো আর্য সভা, যেখানে যে উচ্চবর্ণের লোকেরা তারা তাদের শ্রেষ্ঠত্ব দাবি করত। তারপরে আসলো যে হিন্দু মহাসভা, যেটা বীর সাভারকার বা বাংলায় যার নেতা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, তার নেতৃত্বে। এখন এই ভদ্রলোক রাজনীতি যদি আপনি শুরু করেন, তারা 1905 সালে একটা ঝাঁকুনি খেলো বঙ্গভঙ্গের পরে, যে মুসলমান একটা বাংলা ও আসাম নিয়ে একটা বাংলা প্রদেশ, আর পশ্চিমবাংলার ঝাড়খণ্ড মিলে ওদিকে মিলে আরেকটা বাংলা প্রদেশ। তো এই যে বাংলা প্রদেশ, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনজাতি মানুষ, যার মধ্যে হিন্দু মুসলমান উভয় আছে, এই বাংলা প্রদেশকে তারা সহ্য করে নাই। তার জন্য তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু করলো। ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনই ছিল ভদ্রলোকদের প্রথম রাজনীতি। এবং এই রাজনীতি 1905 সালে শুরু হয়ে 1947 সালে, মাত্র 42 বছরে তার পরাজিত হয়ে গেল। কারণ তারা অধিকাংশ মানুষকে, হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার, বিশেষত পূর্ব বাংলার মানুষদেরকে তারা জয় করতে পারেনি। নির্বাচনেও তারা পরাজিত। ফলে অধিকাংশ মানুষকে তারা সঙ্গে, অধিকাংশ মুসলমানদের সঙ্গে তারা এক দেশে থাকতে চায়নি। তাদের দুইটা সমস্যা। মুসলমানের সঙ্গে থাকলে, মেলামেশা করলে, যারা নমশূদ্র মানুষ, জনজাতির মানুষ, তারা তো আর বর্ণবাদকে মানবে না, তারা তো ব্রাহ্মণকে আর মানবে না। ফলে তারা দেশটাকে আলাদা করতে চাইলো, যাতে নতুন করে তাদের এই ব্রাহ্মণ্যতন্ত্র, এটার সঙ্গে হিন্দু ধর্মের সম্পর্ক নাই, এটার সঙ্গে সম্পর্কটা হচ্ছে একটা খাজনাভোগী ভদ্রলোক সমাজের সম্পর্ক। তারা হিন্দু ধর্মের নাম করে অধিকাংশ মানুষকে তারা তাদের আওতায় রাখতে চাইত। এখন তাদের এই যে अस्पৃশ্যতা, মানে ছোঁয়া যাবে না, খাবার খাওয়া যাবে না, ছায়া মারানো যাবে না, তার বিপরীতে কিন্তু আরেকটা তত্ত্ব এখানকার পীর ফকিরা নিয়ে আসলেন, একদম প্র্যাকটিক্যাল তত্ত্ব। সেটা হচ্ছে ডেকচি তত্ত্ব।
আমি খুব সহজ করে বলছি, যে একটা ডেকচিতে বসে সকলে মিলে সব মানুষ একসঙ্গে আহার করে, একটা ডেকচি রান্না খায়, এটাই তো সাম্যবাদ, এটাই তো সর্বজনবাদ যাকে আমরা বলছি। আসলে আমরা এটা বলতে চাই এজমালিবাদ, মানে আমাদের একটা কমন থাকবে, যে কমনের মধ্যে আমরা সবাই এক। ফলে এই যে ডেকচি আজকে আপনি দেখেন, বিরিয়ানির ডেকচি, খিচুড়ির ডেকচি, এই ডেকচির সঙ্গে কিন্তু ওই বর্ণপ্রথা বিরোধী একটা লড়াইয়ের একটা প্রতীক ছিল এই ডেকচি। আরেকটা কি ছিল? একটা ছিল নামাজে যে কাতারে কাতারে দাঁড়ানো, কাতারে দাঁড়ানো, গায়ে গায়ে ঘাড়ে ঘাড়ে স্পর্শ হচ্ছে, তার মানে अस्पृश्यতার বিরুদ্ধে আমরা একসঙ্গে পরস্পরকে স্পর্শ করে বাঁচি, একসঙ্গে থাকি, একসঙ্গে খাই। তো এই প্র্যাকটিক্যাল তত্ত্ব এটা তো বর্ণপ্রথার বিরুদ্ধে, ফলে তারা দেশটা ভাগ করে নিয়ে গেল। কিন্তু এর মধ্যে যে জাগরণটা ঘটলো, এই দেশটা ভাগ করা তো সহজ ছিল না। এটাকে ঠেকানোর জন্য সর্বতভাবে চেষ্টা করলেন দুইজন মানুষ, একজন হচ্ছে এই বরিশালের যোগেন মণ্ডল, আরেকজন হচ্ছে শেরে বাংলা ফজলুল হক, আর তাদের সামনে ছিলেন আজকে যে বদরুদ্দোমনের পিতা আবুল হাসিম সাহেব। যোগেন মণ্ডল যদি ওই সময়ে এই এই রাজনৈতিক লাইন না নিতেন, যে তোমার মুসলমান তোমার শত্রু না, তোমার শত্রু ওই উচ্চবর্ণের ব্রাহ্মণ, ওই জমিদার, ওই মহাজন, যে তোমাকে শোষণ করে, যে তোমাকে অমর্যাদা দেয়, যে তোমাকে মানুষ মনে করে না, এবং এই যে ধারায় আলোড়িত হওয়া হয়ে যে মতুয়া ধর্মের অনুসারী যারা জনজাতি মানুষেরা তারা কিন্তু যোগেন মণ্ডলের সাথে এলেন। এবং যোগেন মণ্ডল জিন্নার যে একটা সহযোগী হয়ে উঠলেন। পাকিস্তানের যে তত্ত্ব, মূল তত্ত্ব ছিল এই, যে পাকিস্তানে ভেদাভেদ থাকবে না, পাকিস্তানে হিন্দু মুসলিম থাকবে না, বড়লোক গরিব থাকবে না, এবং এটা হবে কৃষকদের জন্য একটা অনন্ত ঈদের দিন, অনন্ত ঈদের দেশ, ল্যান্ড অফ ইটার্নাল ঈদ, যে ঈদ কখনো ফুরাবে না। এটা একটা কল্পনা, ইউটোপিয়া, কিন্তু এই স্বপ্নে মানুষ কৃষকরা আলোড়িত হয়েছিল, যেটা ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসে যার একটা প্রমাণ আপনারা পাবেন। কিন্তু এই স্বপ্নে আলোড়িত হয়ে তারা কিন্তু জমিদারদের পরাজিত করলো, তারা কংগ্রেসকে পরাজিত করলো, তারা এবং এই ফজলুল হকের নেতৃত্বে গ্রাম মফস্বলের উত্থান হলো। আজকে যে মফস্বল থেকে আসছি আমরা, এটা শুরু কিন্তু এই ফজলুল হকের মাধ্যমে। ফজলুল হকের নেতৃত্বে মফস্বল শহরগুলোতে এমন একটা অসাম্প্রদায়িক রাজনীতি গড়ে উঠলো, যেটা কংগ্রেস আর তাদেরকে সেখানকার প্রভাব আর ধরে রাখতে পারলো না। অন্যদিকে নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে যোগেন মণ্ডল যে আন্দোলন তৈরি করলেন, যাতে করে অনেক জায়গায় দেখা গেল অনেক বনেদি ব্রাহ্মণ হিন্দু নেতা পরাজিত হচ্ছে নিম্নবর্ণের নেতাদের কাছে, যোগেন মণ্ডলের অনুসারীদের কাছে নির্বাচন। ফলে আজকে আমরা যদি বলি যে আমরা যে বাংলাদেশ যে মানচিত্র ভূখণ্ড পেয়েছি, আলতাফ পারভেজের বই আপনারা দেখবেন, সেখানে ওই বর্ণনা আছে যে পেয়েছি, এটা কিন্তু এই শেরে বাংলা ফজলুল হকের যে কৃষক প্রজা পার্টির আন্দোলন আর যোগেন মণ্ডলের আন্দোলন, এই দুইয়ের একটা মিলনের মধ্যে দিয়ে এটা রক্ষা করা গেছে। নাইলে সিলেট অঞ্চলটা যোগেন মণ্ডল যদি তৎপর না হতো, সিলেট অঞ্চলটা আমরা পেতাম না। এখন এই যোগেন মণ্ডলের যে এজমালি রাজনীতি, আপনি এজমালি, আমরা এখানে বলি সর্বজনবাদ, বহুত্ববাদ, এসব কথা আমাদের মানুষ বুঝে না। এগুলো বিদেশি শব্দের, ইংরেজি শব্দের বাংলা করা। প্লুরালিজমের বাংলা আমরা করছি বহুত্ববাদ, হ্যাঁ, কমনের বাংলা করছি সর্বজনবাদ। কিন্তু আসলে আমার ভাষার মধ্যে শব্দগুলো আছে, যে এজমালি ধারণাটা তো আমাদের আছে। যেমন ডেকচি যেমন একটা এজমালি আহারের ব্যবস্থা, তেমনি গ্রামে আপনি দেখবেন কোরবানির সময় আমরা দেখতাম যে